ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর বা বাংলা কি বলবো, একক ভেক্টর। বাংলা কি বলছি, একক ভেক্টর। সব কটার ইংরাজি বাংলা দুটোই লিখে নিন, সুবিধা হবে তাহলে বুঝতে। ইউনিট ভেক্টর মানে কি, একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টর কাকে বলবো? এবার ধর আমি কাউকে কমান্ড দিচ্ছি। কি কমান্ড দিচ্ছি? যে হ্যাঁ রে প্রিয়জিৎ, তুই এখান থেকে ইয়েতে যা, তো প্রথমে তুই যাবি হচ্ছে কলেজ পাড়ায় যাবি। কলেজ পাড়ায় তুই প্রথমে 2 কেজি চাল কিনবি, কিনে তারপর তুই কর্নেশন স্কুলের দিকে যাবি 3 কিলোমিটার। এবার প্রিয়জিৎকে বললাম, প্রিয়জিৎ 2 আর 3, বুঝবে ও কিছু কথা? বুঝতে পারবে না। তাহলে ওকে আমি পরিষ্কার কমান্ড দিয়ে দিতে হচ্ছে যে তোকে ওই কলেজ পাড়ার দিকে প্রথমে 2 কিলোমিটার যাবি, তারপর সেখান থেকে কর্নেশন স্কুলের দিকে 3 কিলোমিটার যাবি। তাহলে আমাকে মুখে অনেক কথা বলতে হচ্ছে। এবার একজন বললো যে স্যার আমি এত কথা বলবো না, আমি একটা সাংকেতিক চিহ্ন কিছু একটা প্রকাশ করব। কি বললো? যে স্যার কলেজ পাড়াকে আমি বললাম ওটা হচ্ছে পি, আর কর্নেশন স্কুলের দিকটাকে আমি বললাম ওটা হচ্ছে কিউ। তাহলে আমি প্রিয়জিৎকে বললাম, প্রিয়জিৎ 2P। প্রিয়জিৎ কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে আমাকে স্যার বলছে কলেজ পাড়ার দিকে 2 কিলোমিটার যেতে, কারণ 2P বলে দিয়েছি। তারপরে বললো প্লাস 3Q। তার মানে তুই বুঝে গেলি যে আগে আমাকে 2P যেতে হবে, মানে কলেজ পাড়ার দিকে 2 যেতে হবে, তারপর কর্নেশনের দিকে কত যেতে হবে? 3 যেতে হবে। উল্টাটা হতে পারে, প্রথমে ওটা হবে না, এখান থেকে যদি রওনা করিস ওইভাবে বলা যাবে না। বোঝা গেছে কি বললাম? তাহলে এমন একটা জায়গাতে আমাকে পৌঁছাতে হবে। এই যে বলে দিচ্ছি যে ওই নির্দিষ্ট দিকটাকে আমি চিনাচ্ছি পি বা কিউ বলে, হচ্ছে তাহলে পি এর মান কত? আমি কিন্তু বলছি 2P, আমি ধর 2 বললাম না, আমি বললাম পি। তাহলে পি এর মানটা কত? 1। শুধু দিক বোঝাতে প্রকাশিত হচ্ছে, বুঝছিস? কারণ যে কোনো জিনিসের একটা কি থাকবে, মান থাকবে, একটা দিকও থাকবে। বোঝা গেল? আমি বললাম পি, মানে তুই কি বুঝলি? ওটা একটা দিক। কোন দিক? কলেজ পাড়ার দিক। আমি বললাম আমার মান কত? বলি যে স্যার ওটা তো 1। তার জন্য ওর সঙ্গে যখন 2 দিয়ে গুণ করছি, 2P বলছি, তাহলে 2 একে 2 হচ্ছে। তাহলে ওটা একটা ভেক্টর, যে ভেক্টরটার মান কত? মান হচ্ছে 1, যেটা শুধুমাত্র কি করে? দিক প্রকাশের জন্য ব্যবহৃত হয়। হয়েছে? এবার কেউ বললো যে স্যার এটাকে কি করে পাবো? একজন বলল যে ধর আমি বললাম এ একটা ভেক্টর, এটা কি একটা ভেক্টর, এর মধ্যে কি কি আছে? মান আছে এবং দিকই আছে। এবার একজন বললো এটা কোন দিকে আছে? হ্যাঁ, এটা কোন দিক? না, আমি তো বোর্ডে এঁকেছি এই দিকে, তুই তো জানিস না প্রকৃতপক্ষে এটা কোন দিকে আছে। তোকে জাস্ট প্রশ্ন করলে এটা কোন দিকে আছে, বুঝতে পারছিস? প্রশ্ন করলে যে এটা কোন দিকে আছে, তুই স্যার কি করে বলবো এটা কোন দিকে আছে? তাহলে ম্যাথমেটিক্স দিয়ে চিন্তা কর, বল 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 এর মধ্যে কি কি আছে? বললো যে স্যার এর মধ্যে মান আছে আর দিক আছে। আল্লাহ এর মান কত রে? না, আমি তো বলিনি মান কত, 1 বলিনি তো। আমি বলছি এ একটা ভেক্টরের মান কত, দিক কত, আমি কিচ্ছু বলিনি। ঠিক আছে, আমি বললাম এ একটা ভেক্টরের দিক কোন দিকে। আগের বার যেমন একক ভেক্টর বলে দিয়েছিলাম, এবার বললাম না। এবার বললাম এই একটা ভেক্টর ধর এই দিকে আছে, আমার দিকটাকে তুই কি করে বার করবি? তখন একজন বললো যে স্যার এর মধ্যে তো এর মান আছে আর দিক আছে। স্যার এর মান কত? বললাম এর মানকে যেভাবে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় মড এ। তুই যদি কখনো মড এ লিখিস তাহলে বুঝবি যে ওর মানটা এত। মডের মান কখনো নেগেটিভ হয় না। ধর আমি বললাম এই একটা ভেক্টর, এটা ডান দিকে 2, এই একটা ভেক্টর, এটা বাঁ দিকে 2, দুটা এক ভেক্টর না বিপরীত ভেক্টর? আমি বললাম মড এই ভেক্টরটার মান কত, এটারও মড কত? 2। মড কখনো নেগেটিভ হয় না, মড মানে জাস্ট মানটা। তাহলে এ বললো যে স্যার আমার মধ্যে একটা মান আছে এ, মড কত এখনো জানি না, আর দিক আছে। তো আমি বললাম তুই যে এই ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে যদি তার মান দিয়ে ভাগ করিস তাহলে কি পাবি? কি পাবি? দিক পাবি। কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করে দিস তাহলে তুই কি পাবি? দিক। ওই দিক বেরিয়ে গেল, বুঝছিস? এবার বললাম যেটা পেলি তার মান কত? কত? 1, কারণ তুই এর মান দিয়ে ভাগ করে দিচ্ছিস। মানটা তো কেটে যাবে। বুঝাতে পারলাম কি পারলাম না? এর মধ্যে ধর মান আছে 2 আর দিক হচ্ছে পূর্ব দিক, তাহলে উপরে আছে 2 পূর্ব দিক।
নিচে কত দিয়ে ভাগ করছিস? 2 দিয়ে। তাহলে 2 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে মান কত হচ্ছে? 1। তাহলে এটাকে বলবো একক ভেক্টর। তার মানে আমাদের যে আইডিয়াটা, কি আইডিয়া, যে একক ভেক্টর মানে বোধহয় শুধুমাত্র এক্স অক্ষ বরাবর হবে, ওয়াই অক্ষ বরাবর, যে অক্ষ বরাবর হবে, তা না। যে কোনো দিকে, এদিকে একটা ভেক্টর আছে, কোন দিকে তুই জানিস না। কি করলি? তার কোনো একটা পরিচিতি দিবে। কিভাবে পরিচিতি দিবে আমরা পরে আসবো, ঠিক আছে? আমি বললাম তাকে যদি তার মান দিয়ে ভাগ করে দিস, তাহলে তুই কি পেয়ে যাবি? মানে একক ভেক্টরটা পেয়ে যাবি। তাহলে পরিষ্কার কথায় একক ভেক্টর বার করতে গেলে কি করব? যে কোনো ভেক্টরকে কি করব? তার মানটা দিয়ে ভাগ করে দেব। পরিষ্কার হয়েছে প্রত্যেকের? না হয়নি? না হলে আবার বলবো। হয়েছে পরিষ্কার? এবার যেমন তোকে কেউ বলে দিল যে হ্যাঁ রে, আমরা গোটা পৃথিবী জানি যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই অক্ষর দ্বারা প্রকাশ করি। গোটা পৃথিবীর লোক একই জানে যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? আই। ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর হচ্ছে জে, ক্যাপ দেয় মাথায় একটা, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরের মান কত? কে। কে ক্যাপ। প্রত্যেকটারই মাথায় কি থাকে? ক্যাপ থাকে। বুঝতে পেরেছিস? এবার বললো 3i মানে কি বুঝবি? এক্স অক্ষ বরাবর 3। আমি বললাম এই বরাবর একক ভেক্টর কত? একক ভেক্টর কত? ভুল করলি। একক ভেক্টর বার করার বুদ্ধি কি? যে ভেক্টরটা, তাকে তার মান দিয়ে ভাগ করবি। এর মান কত? 3। তাহলে 3 দিয়ে ভাগ করবি, তার কত? আই। ওই কথাটাই তো ঘুরাই বলছিলাম আগের বার, যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের মান কত? আই। তো হলেও তো দিক, একক ভেক্টরই ধরলো। বারবার গন্ডগোল। মানটা তো এক। মান, আমি বলছি একক ভেক্টর, তার মানে তার মান থাকবে, তার দিকও থাকবে। তার মানে দিক বলা মানেই তার মান হচ্ছে কত? 1। বোঝা গেছে? কেউ বললো যে আমার এরকম একটা ভেক্টর আছে 2j ক্যাপ, ওই বরাবর একক ভেক্টর কত? 2 দিয়ে ভাগ করি। মানে বুঝতে পেরেছি, আশা করি সবাই প্রত্যেকে বুঝতে পেরেছি। হলো? তার মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই অক্ষর দ্বারা প্রকাশ করি, ওয়াই অক্ষ বরাবরকে জে দিয়ে প্রকাশ করি, জেড অক্ষ বরাবরকে কে দিয়ে প্রকাশ করি। আর যে কোনো দিকে যদি হয় তাহলে কি দিয়ে প্রকাশ করবো সেটা একটু পরে বুঝবো। কিন্তু আমরা এইটুকুন বুঝেছি যে যে কোনো একটা ভেক্টরকে যদি তার মড চিহ্ন কিরকম? দুটো দাগের মাঝখানে থাকে, দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পাবো? বা দিক। তার মানে একক ভেক্টর মানে দিক পাবো বা একক ভেক্টর। 4 GB হলেই। আচ্ছা, নেক্সট যেটাতে যাব ইউনিট ভেক্টরের পরে, সেটা কি বললাম? পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর মানে কি? ইংরাজি শুনে বুঝতে পারছি, পজিশন বার করতে হবে। কার পজিশন? ধর তোরা বসে আছিস, তোদের পজিশন বার করব। কি করে বার করব? বললো যে স্যার পজিশন বার করতে গেলে কোনো একটা জায়গার রেসপেক্টে পজিশন বার করতে হবে। সেই যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা নাম দিয়েছিলাম অরিজিন বা মূলবিন্দু। তোরা গ্র্যাপেও করেছিস। গ্র্যাপ যখনই করতে বলি এরকম দুটো দাগ আকাশ, এটাকে বলিস মূলবিন্দু, দিস 0,0। তারপর যেভাবে গ্র্যাপ আঁকতে বলে 2,3, 5,7 এইভাবে যাস। হয়েছে? আচ্ছা, কেন এইভাবে আমরা করি? কারণ যে গ্র্যাপের পাতাটা সেটা যে 2D, 2 ডাইমেনশন, ওখানে এক্স আর ওয়াই আছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে একটা 3D স্পেস। যেমন ধর তোকে যদি বলি মোবাইলটা কোথায় আছে, তুই কিন্তু 2D দিয়ে এক্স ওয়াই দিয়ে বলতে পারবি না। একজন কি বললো যে স্যার আমি ওই ঘরের কোণাটাকে ধরে নিলাম মূলবিন্দু, স্যার এটাকে ধরছি এক্স অক্ষ, এটাকে ধরছি ওয়াই অক্ষ, এটাকে ধরছি জেড অক্ষ। তাহলে মূলবিন্দু থেকে রওনা দিলি, 1 2 3 4 করতে করতে ঠিক এর সোজাসুজি জায়গাটাতে আসলি। কত আসলি? ধর তুই এক্স দূরত্ব আসছিস, ঠিক আছে? তারপর সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 করে গেলি, ঠিক এর নিচে আসলি, ওটা হলো ধর ওয়াই। তারপর জেড অক্ষ বরাবর কত উঠলি? জেড। তাহলে আমি বললাম যে এই যে মোবাইল যে বিন্দুটা, সেই বিন্দুটা কোন স্পেসে অবস্থিত? 3D স্পেসে অবস্থিত। তাহলে 3D স্পেসে যখন অবস্থিত, তাহলে তো 2D আকারে তো আমি 3D বসাতে পারবো না। এবার একজন বললো যে স্যার তাহলে আপনি আঁকাবেন কিভাবে? বললাম কেন, বোর্ডে আঁকাবো? বলে স্যার বোর্ডটাও তো 2D, তো তার মধ্যে আঁকাবেন কি করে? বললাম ঠিক আছে, তাহলে তার জন্য একটা ব্যবস্থা করা যাক। তোদের একটু কনসেপ্ট করতে হবে, বোঝা ওইভাবে যাবে না, মানে ছবিতে ওইভাবে একটু কিছুটা তোদের কনসেপ্ট করতে হবে, বুঝতে হবে যে না এরকম হচ্ছে ব্যাপারটা। কীরকম? এটাকে এক্স অক্ষ নিলি, এটাকে ওয়াই অক্ষ নিলি, এটাকে জেড অক্ষ নিলি। বলি স্যার বোর্ডেই তো থাকলো। অ্যাকচুয়ালি জেড অক্ষ হচ্ছে এইটা, এই পেন যেটা এঁকেছি সেটা, বুঝছিস? যেটা তোদের দিকে যাচ্ছে, মানে বাইরের দিকে বেরোচ্ছে,
সেটাকে নিচ্ছি পজিটিভ জেড অ্যাক্সিস, আর যেটা বোর্ডের ভেতরে ঢুকে যাবে সেটাকে নিব নেগেটিভ জেড অ্যাক্সিস, ওটা বোর্ডের পিছন দিকে আছে। ঠিক এটাকে ধরবো এক্স অক্ষ, এটাকে ধরবো ওয়াই অক্ষ, এটাকে ধরবো জেড অক্ষ। কেউ বললো যে স্যার আপনি যদি এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড, বা এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড ধরেন, তাহলে কি হবে? না, হবে না। কেন হবে না? যেভাবেই ধরি না কেন সবসময় ধরাটা অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। ধর তুই এটাকে এক্স ধরলি, তাহলে তোকে এটাকে ওয়াই ধরতে বাধ্য, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। ঠিক আছে, এটাকে এক্স ধরলি, এটাকে ওয়াই ধরতে পারবি না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। ঘড়ির কাঁটা এইভাবে যায়, তুই উল্টাভাবে যদি যাস সেভাবে নিবি। এটাকে এক্স ধরতে পারিস, এটাকে ওয়াই ধরতে পারিস, এটাকে জেড ধরতে পারিস। ঠিক আছে, এটাকে এক্স ধরে এটাকে ওয়াই ধরতে পারবি না, এটাকে এক্স ধরলে এটাকেই ওয়াই ধরতে হবে, তাহলে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। বোঝা গেল? এইভাবে আমাদের জিনিসটাকে ধরে নিতে হয়। সৌরভ বুঝছিস না বুঝিস না? হলো। এবার একজন বললো যে স্যার এখানে একটা পি বিন্দু আছে। জিনিসটা কিন্তু পি বিন্দুটা কোথায় আছে? এঁকেছি কোথায়? বোর্ডে, কিন্তু অ্যাকচুয়ালি 3D, মানে এই জায়গাটাতে আছে পি বিন্দু। বুঝছিস? আমি কিন্তু তোদের ওইভাবে বুঝাতে পারবো না আকারে। অ্যাকচুয়ালি পি বিন্দুটা কোথায় আছে? এখানে। আমি আঁকছি এখানে, তার মানে এটাকে আমি একটা এঁকে দিলাম। এবার পি বিন্দুতে যেতে আমাকে কি করতে হয়েছে? এবার এখান থেকে বোঝ, প্রথমে এক্স অক্ষ বরাবর কত আসতে হয়েছে? এক্স, তারপরে ওয়াই অক্ষ বরাবর যেতে হয়েছে ওয়াই, তারপর জেড অক্ষ বরাবর যেতে হয়েছে জেড। তাহলে একজন বললো যে স্যার পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড। বুঝছিস না বুঝিস নি? মানে মূল বিন্দু থেকে তোকে প্রথমে কত আসতে হবে? এক্স, তারপরে মূল বিন্দু থেকে আসতে হবে ওয়াই, এক্স অক্ষের পর ওয়াই দূরত্ব যেতে হবে, তারপর জেড অক্ষ বরাবর কত যেতে হবে? জেড। বুঝছিস? বলতো এটা কি সবসময় ফিক্স না চেঞ্জ হতে পারে? ধর এক্স এর মান বললাম 2, ওয়াই এর মান বললাম 3, জেড এর মান বললাম 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 2, 3, 4। বুঝছিস? এটা কি চেঞ্জ হতে পারে? যদি অরিজিনকে চেঞ্জ করে দিস, অরিজিন যে এখানে আছে, কে বলছে তোকে? তুই তো ওখান থেকে না চিন্তা করে তুই বলতে যে স্যার আমি ছাদের কোণা থেকে চিন্তা করবো, করতে পারিস কি পারিস না? তাহলে মূল বিন্দুটা কি হয়ে গেল? সরে গেল। তাহলে তুই ওখান থেকে এই অবধি আসতে যত পরিমাণ এক্স আসতিস, ওই ছাদের কোণা থেকে আসতে কি একই এক্স আসতিস না আলাদা হতো? আলাদা হতো। তার মানে এই যে পজিশনটা সেটা চেঞ্জ হতে পারে যদি কে চেঞ্জ হয়? যদি অরিজিন চেঞ্জ হয়। বোঝা গেছে? কোনো জিনিসের পজিশনে ফিক্সড না, সবই আপেক্ষিক। কার রেসপেক্টে? যে অরিজিন যদি স্যার ওখানে হয় তাহলে এক্স কমা ওয়াই কমা জেড হবে। হয়েছে? তাহলে তুই এই যে পি বিন্দু, পি বিন্দুতে আসার জন্য তোকে কি করতে হয়েছে? প্রথমে এক্স অক্ষ বরাবর আসতে হয়েছে এক্স, তারপর ওয়াই অক্ষ বরাবর যেতে হয়েছে ওয়াই, তারপর জেড অক্ষ বরাবর যেতে হয়েছে জেড। একজন বললো যে স্যার আমি না এইভাবে যাইনি। তুই কিভাবে গেছিস? বললো যে স্যার আমি সরাসরি মূল বিন্দু থেকে পি বিন্দুতে চলে গেছি। যা যাবে কি যাবে না? ধর আমি বললাম এটা মূল বিন্দু, ঠিক আছে, আর এটা জেড অক্ষ হলো। এটা কোন অক্ষ? এক্স, এটা কোন ওয়াই, এটা কোন জেড। ধর বিন্দুটা এখানে আছে, বুঝতে পেরেছিস? তুই ডাইরেক্ট এখান থেকে এখানে যেতে পারিস কি পারিস না? হলো। এবার বললো যে স্যার আমি ডাইরেক্ট এখান থেকে এখানে চলে গেলাম, আমি তো প্রথমে এক্স অক্ষ বরাবর এক্স যাইনি, ওয়াই অক্ষ বরাবর ওয়াই যাইনি, জেড অক্ষ বরাবর জেড যাইনি। ঠিক আছে, তাহলে এই যে ও থেকে পি পর্যন্ত যে ডাইরেক্ট গেলাম, এই ডাইরেক্ট যাওয়ার যে ওপি, সেটাকে আমরা বলবো তার পজিশন ভেক্টর। তাহলে পজিশন ভেক্টর মানে কি? প্রথমে তুমি কোথায় ছিলা? লাস্টে তুমি কোথায় ছিলা? পি বিন্দুতে। এই দুটাকে জাস্ট যে সরলরেখা দ্বারা যোগ করবা। লম্ব কি করে বলবো? সরলরেখা লম্ব কি করে হবে? পি বিন্দু এখানে আছে, তুই এটা কি কার সঙ্গে লম্ব? তুই ওখানে বসে আছিস, আমি মূল বিন্দু, আমার সঙ্গে তোকে যোগ করে দিলাম, একটা সরলরেখা পেলাম কি পেলাম? ওটা কার সাথে লম্ব বল? বলার তো কোন দরকার, লম্ব কি দরকার আমার? আমার অরিজিন কোনটা? এটা। মূল বিন্দু কোনটা? এটা। এটার সঙ্গে ওই পি বিন্দুকে যোগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমার কি হলো? তাহলে আমার হয়ে গেল যে যেটা পেলাম সেটাকে কি বলবো? আমার পজিশন ভেক্টর, ওপি ভেক্টর। বুঝছিস? এই পজিশন ভেক্টরকে সবসময় এরকম দিয়ে চিহ্ন করতে করা হয়, আর ভেক্টর দিয়ে। তাহলে কোথাও যদি তোকে বলে যে আর ভেক্টর, মানে তুই কি বুঝবি? যে তুই মূল বিন্দু থেকে লাস্ট যে বিন্দুতে পৌঁছাচ্ছিস ওই বিন্দুটাকে যদি যোগ করে দিই
তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার পজিশন ভেক্টর, আর ভেক্টর বা ওপি ভেক্টর হচ্ছে। একজন বলল যে স্যার এই যে আপনি ডাইরেক্ট চলে গেলেন, এটাকে আপনি এইভাবে যেতে পারবেন না স্যার, আপনার যাওয়াটা ঠিক না, কারণ তাহলে ছাত্ররা বুঝবে না। বললো তাহলে কি করে যাব? বললো যে স্যার আপনার ও থেকে পি থেকে যেতে গেলে ও পি এর কোয়ার্ডিনেট কত বলেন, স্থানাঙ্ক কত? কোয়ার্ডিনেটের বাংলা হচ্ছে স্থানাঙ্ক, এক্স। তাহলে স্যার আপনাকে প্রথমে এক্স অক্ষ বরাবর এক্স যেতে হয়েছে। তাহলে যাওয়াটাকে যদি ভেঙে ভেঙে করিস তাহলে কি হবে? আর ভেক্টর সমান সমান, একজন বলল যে স্যার প্রথমে আমাকে এক্স অক্ষ বরাবর কত যেতে হয়েছে, এক্স অক্ষ বরাবর কত যেতে হয়েছে, এক্স। এক্স অক্ষ বরাবর এটাকে যদি মুখে না বলি তাহলে এক্স আই ক্যাপ, বুঝছিস? এক্স আই ক্যাপ কেন বললাম? যে আমি কথাটা বলবো না এক্স অক্ষ বরাবর, তাহলে আমি কি বলে দিলাম? এক্স আই ক্যাপ। তারপর কত গিয়েছি? ওয়াই জে ক্যাপ। তারপর কত গিয়েছি? জেড কে ক্যাপ। হলো। কেউ এইভাবে যেতে পারে, কেউ এইভাবে যাওয়ার প্রয়োজন মনে করলো না, ডাইরেক্ট চলে গেল, ডাইরেক্ট আর বরাবর। তাহলে আর ভেক্টরকে যদি ভাঙি আমরা তাহলে কি কি পাবো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তার মানে আর ভেক্টরটা যেটা, তার তিনটা উপাংশ আছে। উপাংশ মানে তিনটা ভাগ। এক্স অক্ষ বরাবর তার মান কত? এক্স। এক্স অক্ষ বরাবর তার মান কত? এক্স। ওয়াই অক্ষ বরাবর তার মান কত? ওয়াই। জেড অক্ষ বরাবর তার মান কত? জেড। কিন্তু ভেক্টরটা কত? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড। উপাংশ মানে বুঝলি? মানে আমার ওই ভেক্টরটা প্রতিপালন করতে হলে এক্স অক্ষ বরাবর যত যেতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, বুঝছিস? একইভাবে ওয়াই অক্ষ বরাবর, একইভাবে জেড অক্ষ বরাবর। অনামিকা বুঝছিস না বুঝিস না? হ্যাঁ, এই যে এরকম ক্যাপ দিয়ে, ক্যাপ মানে বুঝবি ওটা একক ভেক্টর, দাগ মানে বুঝবি ওটা ভেক্টর। আর দাগটা সবসময় যেখান থেকে যাবি যে বিন্দুতে ওই বরাবর তীরটা দিতে হবে। এটাকে আমি পিও বলতে পারবো না। যদি আমি ও থেকে পিতে যাই তাহলে আমাকে কি বলতে হবে? ওপি ভেক্টর। আর তুই যদি পিও ভেক্টর লিখিস তার মানে তুই পি থেকে ওতে আসছিস। বোঝা গেছে? বোঝা যায়নি? হলো। ওতে আসছিস, জিনিসটা এক না, ঠিক 180 ডিগ্রি হয়ে গেল ভেক্টরটা, মানে বিপরীত ভেক্টর হয়ে গেল। ও থেকে পিতে গেলে যা হবে, পি থেকে ওতে গেলে কি যাবে? বিপরীত ভেক্টর। বোঝা গেছে? তার মানে ওপি আর পিও কি হচ্ছে? বিপরীত ভেক্টর। ক্লিয়ার হয়েছে? পজিশন ভেক্টর বুঝতে পারছিস? তাকে কিভাবে ডিনোট করি? তোকে কি এক্স অক্ষ বরাবর যাওয়ার প্রয়োজন আছে না নাই? না গেলেও হবে, ডাইরেক্ট তুই চলে যেতে পারি, কিন্তু তাকে যদি ভাঙিস তাহলে তোকে 3 অক্ষ বরাবর ওইভাবে লিখতে হবে। এবার কেউ বললো যে স্যার আমি 2D তে আছি, মানে কে বলছে জেড থাকবে না? এক্স ওয়াই তলে যদি হয় তাহলে জেড থাকবে না। বুঝাতে পারিনি? ধর এটা কি এক্স, এটা কি ওয়াই, এটা কি জেড। তাহলে এই তলটা কি তল? এই যে আমার হাতটা, ওয়াই জেড। বুঝতে পারছি? এটা ওয়াই আছে আর জেড আছে, হয়েছে? বলতো এটা কি তল? না, ওয়াই জেড। এটার সঙ্গে প্যারালাল, দেখ ওয়াই জেড তল। এটা কোন তল? ওয়াই জেড। এটা কোন তল? এটা কোন তল? এইটা কোন তল? এটা ওয়াই এক্স। কি করে ওয়াই এক্স? তো এটা, এই যে এটা কি? বুঝতে পেরেছি? এটা এটা কোন অক্ষ? জেড অক্ষ। আর এটা কোন অক্ষ? এক্স। তাহলে এটা কোন তল? তাহলে এটা কোন তল? এক্স জেড তল। তাহলে এই দুটো, এটা এক্স জেড তল, নিচেরটা এক্স জেড তল। এটা এক্স ওয়াই তল, এর বিপরীত দিকে ঠিক এক্স ওয়াই তল আছে। এটা হচ্ছে ওয়াই জেড তল, এর ঠিক বিপরীত দিকে কি আছে? ওয়াই জেড। বুঝছিস? এবার একটা ভেক্টর বললাম এক্স জেড তলে আছে, একটা ভেক্টর এক্স জেড তলে আছে। এক্স জেড তলে মানে এখানে থাকবে, সরি এক্স জেড তলে মানে এটাতে থাকবে। তার কি থাকবে না? ওয়াই বলার কোনো কারণ, এক্স জেড তলে তুই যদি থাকিস তোকে কি ওয়াই অক্ষ বরাবর যাওয়ার কোনো প্রয়োজন আছে? তুই ধর এই তলে আছিস, কোন তলে আছিস? এক্স ওয়াই তলে আছিস। তাহলে তোর কি কি থাকবে? জেড কি থাকবে? থাকবে না।
বোঝা গেছে? পরিষ্কার হয়েছে কি হয়নি? তাহলে এইভাবে আমরা বলব। হলো পজিশন ভেক্টর হয়ে গেল। এরপর লাগ ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর বাংলায় লেখ সরণ ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। ডিসপ্লেসমেন্টের বাংলা হচ্ছে সরণ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কোনটা রে? একটু সাইডে চলে যা, ওটা না দিলে বোর্ডটা হবে না, দেখা যাবে না। আগে যদি করোনার ভয় না থাকে তাহলে চলে আর দেবেন একটু কাছে দিয়ে আবার পিছিয়ে যাবে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে কি? মানে কি? মানে সরছি, এক জায়গা থেকে আরেক জায়গায় সরছি। ভেক্টর মানে কি? ভেক্টর তো সরতে পারে না, মানে কোনো কেউ সরছে। এবার বললো সেই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কত হবে, মানে সরণ ভেক্টরটা কাকে হবে। কাইনেমেটিক্স পড়াতে গিয়ে তোদের সরণ পড়েছিলাম, কি করে বার করেছিলিস? অন্তিম মাইনাস প্রাথমিক। অন্তিম অবস্থান থেকে প্রাথমিক অবস্থানকে যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? সরণ। জানিস? তাহলে সরণ ভেক্টরও তাই হবে। কিরকম? ধর একজন বললো যে স্যার আমি প্রথমে এখানে একটা বিন্দুতে ছিলাম। কত বিন্দুরে? বললো যে স্যার আমার এখানে বিন্দুটা ছিল x1, y1, z1। কথাটা বুঝতে পারছিস না পারিস? তার মানে ওই বিন্দুটাতে যদি পৌঁছাতে হয় মূল বিন্দু থেকে প্রথমে x অক্ষ বরাবর যেতে হবে x1, তারপর y অক্ষ বরাবর y1, তারপর z অক্ষ বরাবর z1। আর বলছি না এই কথাগুলো। বললো যে লাস্টে আমি স্যার এমন একটা বিন্দুতে আসলাম x2, y2, z2। কিভাবে আসলি? স্যার আমি ডাইরেক্ট চলে আসছি। ছবিতে যতটা সোজা মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু 3D ততটা সোজা না। বোঝা গেছে না বোঝা যায়নি? এটা আমি কত ডিতে আঁকছি? 2Dতে। 3Dতে যখন আমি এখানে ছিলিস, এখান থেকে ওখানে গেছিস, সোজাই কল্পনা করতে হবে তো। হয়েছে? এবার একজন বলল যে তাহলে স্যার এই ভেক্টরটা কত হবে? কারণ ডাইরেক্ট তো চলে গেছে, তাহলে সেটাকে কি ভেক্টর দিবি? অন্তিম ভেক্টর এটা, অন্তিম ভেক্টর না, অন্তিম পজিশন এটা, প্রাথমিক পজিশন এটা। অন্তিম পজিশন থেকে প্রাথমিক পজিশনকে যদি বাদ দেই তাহলে আমরা কি পাবো? সরণ ভেক্টর, এস ভেক্টর বললাম। হয়েছে? এস ভেক্টর বললাম। বল কি করে কি হবে, একটু চিন্তা করে বুঝে বল। মানে ফিজিক্স না চিন্তা করে বাংলা হিসাবে চিন্তা করে, যে বাংলা পড়তে গেছি। প্রথমে তোর এক্স এর মান ছিল x1, লাস্টে এক্স এর মান হচ্ছে x2। তাহলে এক্স অক্ষ বরাবর তোকে নিশ্চয়ই x2 - x1 সরণ হতে হয়েছে, তাহলে তুই পৌঁছাতে পারবি না। ঠিক কিনা? বুঝতে পেরেছি? তাহলে কোন অক্ষ বরাবর যেতে হয়েছে? এক্স অক্ষ বরাবর। তার মানে আই ক্যাপ। আই অক্ষ, প্রথমের গল্প বলছি। আই ক্যাপ, আই ক্যাপে সরণ কত হয়েছে? তারপরে এগুলাও তোরা একইভাবে বুঝতে পারছিস কি হবে? y2 - y1 j ক্যাপ, z2 - z1 k ক্যাপ। কিচ্ছু নাই, বুঝছিস? মানে অত ফিজিক্সের মতো মনে করলে হবে না, সোজা ভাবে চিন্তা করছে ওখান থেকে ওখানে যাব, ডাইরেক্ট চলে গেছি। কিন্তু যদি অ্যাক্সিস বরাবর ভেঙে 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 যদি করতাম, প্রথমে এক্স অক্ষ বরাবর আছে x1, লাস্টে আছে x2, তাহলে x2 - x1 আই ক্যাপ। সবাই বুঝছি না বুঝিনি? বলতে পারবি? তাহলে তোকে বাংলায় বলে দিতে হবে যে এটা সরণ ভেক্টর। আর সাধারণত আর ভেক্টর দিয়ে সরণ ভেক্টর বলে না, পজিশন ভেক্টর বলে। ঠিক আছে? তাহলে কত হবে? x2 - x1 আই ক্যাপ প্লাস y2 - y1 j ক্যাপ প্লাস z2 - z1 k ক্যাপ। হয়েছে? হয়েছে? এবার তোদের ইয়ে করতে দিচ্ছি, একটু করতে দিচ্ছি, লাইক পি 2, 3, 4 হয়েছে। কিউ
সমান সমান -2,4,6 হচ্ছে আর সমান সমান 0,2,3 হচ্ছে। তুই বার করবি প্রথমে পিকিউ ভেক্টর, তোকে বার করতে হবে পিকিউ ভেক্টর হচ্ছে, আর তোকে বার করতে হবে আর কিউ ভেক্টর হয়েছে, আর তোকে বার করতে হবে পি এর পজিশন ভেক্টর, পি এর পজিশন ভেক্টর। তিনটা জিনিস বার করতে হবে, একটা হচ্ছে পি কিউ ভেক্টর, একটা হচ্ছে আর কিউ ভেক্টর, আর একটা হচ্ছে পি এর পজিশন ভেক্টর। বুদ্ধি করে কিচ্ছু নাই, যা কথা এতক্ষণ বললাম সেগুলারই তোদের রিপ্রেজেন্ট করতে বলছি, তোরা বুঝছিস কি বুঝিস না। নিজে স্যার কোথায় শিখলাম শিখি তো পরে বলছি কিভাবে। প্রথম যে পদ্ধতিটা সেটাকে বলা হয় প্যারালালোগ্রাম ল, সামান্তরিক সূত্র। ক্লাস 9 এ পড়েছিস, বল এবং গতি চ্যাপ্টারে তোদের ছিল সামান্তরিক সূত্র। কোথায় ছিল স্যার ভুলে গেছি, আমি আশা করি ভুলে গেছি। যদি কেউ বলি যে ভুলিসনি তাহলে মিথ্যা কথা বলা হচ্ছে, ভুলছিস সব। তাহলে আমাদের প্রথমে পড়তে হবে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। আর সামান্তরিক সূত্র পড়তে গেলে প্রথমে আমাদের জানতে হবে সামান্তরিক কাকে বলে। বললো স্যার এবার কিন্তু ফাজলামই এটা বলাটা স্যার এটা ভুলে গেছি স্যার। তো আমরা সামান্তরিক কাকে বলে আশা করি জানিস, চতুর্ভুজ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক। আরো কঠিন হয়ে গেল, আমি অত জানি না, আমি জানি যে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল যদি হয় তখন তাকে সামান্তরিক বলে। এবার সম্পূরক পূরক ওটা পরে দেখা যাবে, অত লাগবে না। এবার কি বললো সামান্তরিক সূত্রতে? হ্যাঁ কথা না কথা না, সামান্তরিক সূত্রটা কি বলতো যে যে দুটো ভেক্টরকে যোগ করতে হবে তাদেরকে একটা বিন্দু থেকে নিবি, নিয়ে আনবি। এবার একজন বললো যে স্যার ধরেন এটা হচ্ছে বিট্টুর সরণ, বিট্টুর সরণ কত? বিট্টুর সরণ স্যার 5 কিমি, আর স্যার এটা মোহনের বেগ 10 কিমি। এই দুটাকে যোগ করুন, বেগটা 10 কিমি ও 10 কিমি পার আওয়ার, 10 কিমি পার আওয়ার হচ্ছে মোহনের বেগ, আর বিট্টুর সরণ হচ্ছে 5 কিমি। বললো যে তাদেরকে এক বিন্দু থেকে নিয়ে ভুলবে, কি ভুল হলো? যে যাদেরকে যোগ করব তাদেরকে প্রথমে সমজাতীয় ভেক্টর হতে হবে, নাহলে যোগ করা যাবে না। বুঝছিস? বইয়ে লেখা নাও থাকতে পারে, বইয়ে লেখা নাও থাকতে পারে যে সমজাতীয়, আমি জানি না আছে কিনা, কারণ বইটা আমি অনেকদিন ধরে পড়ি না, জানি বলতে পারছি। তাহলে যাদেরকে যোগ করতে হবে বেগের সঙ্গে বেগই যোগ করবো, সরণের সঙ্গে সরণই যোগ করবো। বিট্টু বললো যে স্যার আমার 5 কিমি, আর মোহনের স্যার সরণ হচ্ছে 10 কিমি হয়েছে। আমি বললাম স্যার এই দুটাকে যোগ করতে বলছি, কি করবি? প্রথমে আচ্ছা 10 কিমিটাকে একটু এদিকে নিচ্ছি, কারণ ছবিটাতে সুবিধা সুবিধা না যা খুশি হতে পারে, আমি এইভাবে নিলাম। এবার বললাম যে একটা বিন্দু নিয়ে যে কোনোখানে, এখানে 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 যেখানে, বিট্টু কত? বললো যে স্যার 5 কিমি। দেখতো এটা আর এটা এক ভেক্টর না আলাদা ভেক্টর? যেখান থেকে খুশি আঁকা আজকে বলে দিচ্ছি, সমান ভেক্টরই হবে, সমান্তরাল হচ্ছে, এটার সঙ্গে সমান্তরাল দিয়েছে। ওই বিন্দুটা থেকেই মোহনের শরণার্থী, দেখো সরি একটু ক্যারা হয়ে গেল, প্যারালা লাগতে হবে, আঁকা যায় কি যায় না? তাহলে এটা হচ্ছে মোহন, এটা হচ্ছে বিট্টু। মোহন বললো যে স্যার আমি 10 আর বিট্টু হচ্ছে 5। তুই যেই এঁকে ফেলবি সঙ্গে সঙ্গে দেখতে এদের মাঝখানের কোনটা তুই বার করতে পারবি, চাঁদা টাকা তোর কাছে দেওয়া আছে, পারবি? এবার একজন বললো যে স্যার এটা থেকে তো সামান্তরিক আঁকতে পারবি, পারবি না? পারবি না, কাটা কম্পাস নিলি, এখান থেকে শাক করে কেটে ফেললি, এটা নিয়ে এখান থেকে কেটে ফেললি, আমার থেকে তোরা জ্যামিতি ভালো করিস, সামান্তরিক হয়ে গেল। সামান্তরিকটা কি ছিল না কল্পনা করি? তাহলে আমি কাল্পনিক সামান্তরিক আঁকালাম, সামান্তরিক ছিল না, আমি কাল্পনিক সামান্তরিকটা আঁকালাম, হয়েছে।
ওই বিন্দু থেকে যে গৃহীত কর্ণ, কোন বিন্দু থেকে, যে বিন্দু থেকে ভেক্টর দুটোকে এঁকেছি সেই বিন্দু থেকে যে গৃহীত কর্ণ, সেই কর্ণটাই হবে ওই ভেক্টর দুটোর যোগ। বুঝছিস? সেটাই হবে ওই দুটা ভেক্টরের যোগফল। যোগফলের মধ্যে মানও আছে, দিকও আছে, আমি সেটা আলাদা করে বলছি। যোগফলটাকে ভালো ভাষায় লব্ধি বলা হয়। বলেই তো দিয়েছি, ওখান থেকে যে সামান্তরিকের কর্ণটা আসবে তাহলে দিকটা কোন দিকে? সামান্তরিক। ওখান থেকে যখন আঁকছিস তাহলে দিকটা এদিকে হবে। বোঝা গেল? এবার কেউ বললো যে স্যার প্রথমবার যে ছবিটা আঁকছিলাম আঁকলে কিরকম হতো, এটা 5 কিমি, বিট্টু মোহন হচ্ছে 10 কিমি। একটা বিন্দু নিবি, বুঝছিস? সামান্তরিক টানা যাবে কি যাবে না? কোন বিন্দু থেকে নেব? ওই বিন্দু থেকে গৃহীত যে কর্ণ, সেই কর্ণটাই হবে তাদের যোগ। বুঝছিস? তাহলে সামান্তরিক সূত্র কি বলবে, যে দুটি সমজাতীয় ভেক্টর যাদেরকে যোগ করতে হবে তাদেরকে একই বিন্দু থেকে গৃহীত একটি সামান্তরিকের দুটি বাহু হিসাবে প্রকাশ করা। কাল্পনিক সামান্তরিকটি অঙ্কন করলাম, যে বিন্দু থেকে সামান্তরিকের বাহু দুটোকে আমরা এঁকেছিলাম বা ভেক্টর দুটিকে এঁকেছিলাম সেই বিন্দু থেকে গৃহীত সামান্তরিকের কর্ণটি হবে ভেক্টর দ্বয়ের যোগ। বোঝা গেছে? এবার একজন তোরা সমস্যায় পড়ে গেছে, স্যার এত মারাত্মক সূত্র হয়ে গেল, বুঝে গেলাম, কিন্তু তাহলে তো স্যার ভেক্টরে দিয়ে বার করার জন্য কাঁটা, কম্পাস সবসময় পকেটে রাখতে হবে, জ্যামিতি বক্স। স্যার যেই বলবে জ্যামিতি বক্স নিয়ে হাজির করে স্যার মাপি, তো কি করে বার করবো স্যার? তো দরকার এইভাবে তো হবে না, তাহলে একটা সূত্র লাগে। তো সূত্র কিভাবে বার করবি? ওই স্যার কোনো ব্যাপার না, সূত্র দেখেন আমরা জ্যামিতির ওস্তাদ ছিল, কোনো না কোনো ভাবে উপায় বার করবো। কি? ধর মোহন হচ্ছে বি, বিট্টু হচ্ছে এ। বললো যে স্যার আপনি যে এত কষ্টকর সূত্র বলছেন না, এত কষ্টকর সূত্র করতে হতো। ধরেন এটা থিটা, আপনি আগের দিন আমাদের যোগ করা শিখিয়েছেন, কি করে? বললো যে স্যার এটা তো টেরা আছে, টেরাকে সোজা করবো, তাহলে এটা বি আছে, এই বরাবর কত হবে? বি কস। তাহলে স্যার এই বরাবর হয়ে গেল বি কস থিটা, আর এই দিকে হয়ে গেল বি সাইন। স্যার ছবিটা ছিল টেরা, আমার ছবিটা হয়ে গেল এইরকম, এইদিকে হয়ে গেল বি সাইন থিটা, এদিকে হয়ে গেল এ প্লাস বি কস। হয়েছে? বুঝে নিস রে, আমার হাত তো কম্পাসে না। আয়তক্ষেত্র, কর্ণ, বুঝছিস? এটা কত? এ প্লাস বি কস থিটা। এটা কত? তাহলে এটা কত হবে? পিথাগোরাস লাগাতে পারবি কি পারবি না? যেহেতু 90 ডিগ্রি ভেঙে গেছে, বুঝতে পারছিস কি পারবি? বুঝতে পেরেছিস? এবার তুই বলি যে স্যার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল বিটা স্কয়ার হবে, ক্যালকুলেশন করতে হবে। এবার বই সেটাকে মানতে নারাজ হলো যে না, আমি সামান্তরিক সূত্র বললাম এত কষ্ট করে, সামান্তরিক সূত্র না শিখলে হবে? তাহলে শিখি। তাহলে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সামান্তরিক, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে থিটা। বুঝতে পারছি? এটা থিটা, যেটা ছবিটা এর আগে রেখেছি। যোগফল কোনটা হলো? যোগফল হলো এটাকে তোকে বার করতে হবে, এটার নাম দিবি আর। তাহলে কাকে কাকে যোগ করেছিস? এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে কি পেয়েছিস? আর ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর লিখে, লিখে খুশি? এবার বলে যে স্যার মান বলেন। তাহলে তুই কার মান জানিস? বলে যে স্যার এ ভেক্টরের মান আমি জানি। কত রে? বলে স্যার মড এ। বি ভেক্টরের মান কত? একজন বললো স্যার মড টড লিখতে খুব কষ্ট হয়, আমি এ লিখবো। যখন এ লিখবো আপনি বুঝে নেবেন এটা মান, আর যখন এটা লিখবো বুঝবেন এটা ভেক্টর। ঠিক আছে? সেই জন্য আমরা কি দিয়ে লিখি? মানকে আর মড ফড লিখি না, শুধু এ বি এরকম দিয়ে দিই। বুঝতে পারছিস কি পারছিস? এবার বললো যে স্যার এটা এ, তাহলে স্যার এটাও এ। আপনি বলছেন সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। এটা তো স্যার থিটা, এই বাহুটাকে যদি এদিকে বর্ধিত করে দিই অনুরূপ কোণ, এটাও থিটা হবে। বুঝছিস না? বুঝিস? এবার তো সম্পূরক চলে আসে।
যে এটা থিটা, এটা 180 মাইনাস থিটা, তাহলে এটা থিটা। সম্পূরকের গল্প চলে আসলো। বললো যে স্যার এই যে ত্রিভুজটা এটা তো সমকোণী ত্রিভুজ না, আমি এখান থেকে স্যার লম্ব নিই, হয়েছে? তাহলে বলতে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল কিভাবে? এবার পিথাগোরাস মারতে পারবি। এইটা কত? মোহন বল এটা কত? এ। এটা কত? এই ছোট্ট ত্রিভুজটা কি সমকোণী? এটা কত বলতে? এ cos লাগা cos খাড়া sin। যদি না মনে হয় তাহলে তুই এটাকে x ধরবি, এটাকে y ধরবি। ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু cos থিটা, তাহলে x বাই a ইকুয়াল টু cos থিটা, তাহলে x ইকুয়াল টু a cos থিটা। বুঝছিস? লম্ব বাই অতিভুজ y বাই b ইকুয়াল টু sin থিটা, তাহলে y ইকুয়াল টু কি হবে? a sin থিটা। বুঝছিস না বুঝিস নি? সেই করে আমরা বলি লাগা cos খাড়া sin। বুঝাতে পারছি না পারি না? মানে যেটা লেগে থাকবে ওটা তার cos লেগে থাকবে যেটা সেটাকে cos থিটা বলবো, যেটা লম্ব ভাবে থাকবে সেটাকে sin থিটা। পরিষ্কার কি পরিষ্কার না? যদি কেউ না বুঝিস তাহলে আবার ভেঙে ভেঙে করবে। তাহলে সরাসরি এটাকে আমি বলে দিলাম a cos থিটা, এটাকে বললাম a sin থিটা। বলতো এই বাহুটা মোট কত হচ্ছে? b plus a b plus a cos থিটা। ওটা কি হয়েছে? দেখো আমি যখন টুকরা হিসেবে বার করছিলাম এই বরাবর তাই ছিল কিনা a sin থিটা, আর এই বরাবর a plus b একই আসছিল কি আসলে? দেখো একই আসছে। বুঝছিস? এবার এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার করে ফেল। square plus square plus 2ab cos theta করে ফেল এবার। r স্কয়ার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে r স্কয়ার সমান সমান b প্লাস। আচ্ছা আমি না একটা কাজ করি, তোদের বইয়ের মতো ছবিটা দিচ্ছি তো, বইয়ে এটাকে a দিছে এটাকে b দিছে, হ্যাঁ এটাকে b cos থিটা করে দিই, তাহলে বইয়ের সাথে মিলে পড় না, পড়লে কিছু যায় আসে। তোদের যাতে অসুবিধা না হয় সেই জন্য করে দিই, যা তাতে কিছু যায় আসে। এ আর বি কে, তাহলে নিচেরটা কত হলো রে? a প্লাস b cos থিটা তার হোল স্কয়ার প্লাস b sin থিটা তার স্কয়ার। আমি কিন্তু এরকম এটাকে a এটাকে b ধরে নিই, তোরা একটু ধরে নে তাই কর, তাহলে নালে মিলবে না একসাথে। তাহলে a স্কয়ার প্লাস 2ab cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা, ওখান থেকে b স্কয়ার কমন যাচ্ছে, একই। ওখানে b square কমন নিতে হবে তাহলে r সমান সমান কত আসবে? রুট ওভার স্কয়ার প্লাস 2ab cos। বুঝা গেছে? ভেক্টরের মান পেয়ে আটটা কি? আটটা কি? মানে যোগফল, যোগফলের মান। এবার লাগবে দিক, কোথায় অবস্থিত, উত্তর দিক না দক্ষিণ দিক? বললো স্যার দিক দিয়ে বলবো না, কোন দিয়ে বলবো? কোন দিয়েও তো দিক বলা যায়। বলে যে স্যার আমি এই যে কোনটা, এই কোনটাকে ফাই ধরে নিই। এটা বাই a plus b cos theta কোন কোনটাকে? এটাকে লব্ধি, এটাকে এ, এটা আবার একটু ফার্স্ট থেকে বলেন এটা যেদিকে ছিল, ছবিটাকে আমি যদি আবার আঁকাই, এটা ছিল আমার এ, এটা ছিল বি, তাদের মাঝখানে কোন ছিল? থিটা। সামান্তরিকটা কমপ্লিট করেছিলিস, তারপরে এখান থেকে লম্ব টান দিই, এটা বি, এটা হয়ে গেল বি কস, এটা হলো বি সাইন থিটা, এটাও থিটা হয়েছিল, এটা হয়েছিল লম্ব। এই গোটা ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমি বললাম এর সাথে ফাই কোণ করে আছে। কার সাথে?
ওই যে এর সাথে আর এটা কি অনুভূমিক অনুভূমিক বলে কোনো কথা নাই, এ একটা ভেক্টর, সেই ভেক্টরটা যেদিকে আছে তার সাথে লব্ধিটা কত কোণ করে আছে 5। বুঝতে পেরেছিস না? তোরা বুঝছিস না বুঝিস? এ একটা ভেক্টর, সেই ভেক্টরের সঙ্গে আর কত কোণ করে আছে 5। এবার দেখো এই যে সমকোণী ত্রিভুজটা, সেখান থেকে tan ফাই বার করা যাবে কি না? তারপর tan ফাই সমান সমান tan ফাই সমান সমান tan থিটা ইকুয়াল টু কি ফর্মুলা? লম্ব, লম্ব কত? b sin থিটা ডিভাইডেড বাই ভূমি কত? a plus b cos theta। a প্লাস b cos থিটা। বুঝছিস? b উপরে আসলো sin থিটা ডিভাইডেড বাই নিচে আসলো a প্লাস b cos থিটা। এই হয়ে গেল সামান্তরিক সূত্র। বুঝতে পেরেছিস? আমার মনে হয় এর থেকে আমাদের ওই বিভাজন যে করেছিলাম তুলনামূলকভাবে অনেক সোজা। আমার এটা ছিল a, ছিল এটা কি ছিল b, এটা থিটা, এই বরাবর কত হবে? a cos theta b cos, তাহলে যোগ হয়ে গেল। এই বরাবর কত হবে? b sin। এই ছবিটাকে একটু পাশে আনছি, এই বরাবর কত? b sin b sin থিটা, এই বরাবর কত? a plus a প্লাস b cos। যোগফল কি হবে তোরা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এটা এটার মান কত হবে? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু ঘুরে ফিরে আবার ওই একই জিনিস আসছে। আর এটার কোণ হবে ফাই, tan ফাই ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব b sin থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos। অনেক সোজাতে, বুঝছি অনেক সোজাতে হয়ে গেছে। সেজন্য আমি বললাম যে ভেক্টরের যোগ আমি আগে থেকে শিখে আসছি। হয়েছে? সবার ক্ষেত্রে কি পরিষ্কার? যদি এক ফোঁটা যে না স্যার এই জায়গাটা আমি পরিষ্কার হয়নি, তাহলে বলো, আগে সেই জায়গা ক্লিয়ার করব, তারপর নতুনে যাব। এই যোগের দুটা প্রপার্টি আমাদের মনে রাখতে হবে, যে সব শিখে গেছি স্যার, এটা পারবো না, আমাদের কনফিডেন্স আছে। দুটা প্রপার্টি আমাদের মনে রাখতে হবে। প্রপার্টি নাম্বার 1, দেখ প্রপার্টি 1, দেখ যোগের ক্ষেত্রে প্রপার্টি, যোগের ক্ষেত্রে প্রপার্টি, যোগের ক্ষেত্রে প্রপার্টি। প্রপার্টি 1, 1 নম্বর প্রপার্টি বা ধর্ম 1। ধর্ম লিখলে আমার কিন্তু স্ট্যাটাসটা নিচে নেমে যাবে। বেশ ইংরাজি একটু স্কুল ভাবটা বলবি যে বন্ধুদের প্রপার্টি 1 বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, সংস্কৃতে বললে বলবে হে ভাগ ইলিট করার যোগ্য না। তাও তুই অনেক জ্ঞান দিবি কিন্তু কেউ ভাববে না। দুনিয়াটাই এরকম রে বাবা, বুঝলি? হচ্ছে কি জানো প্রপার্টি 1? প্রপার্টি 1 হচ্ছে যে ভেক্টর দুটিকে যোগ করতে হবে, যে ভেক্টর দুটিকে যোগ করতে হবে, ইউটিউবের সাউন্ড 25%, 0.25 করে দিন। যে ভেক্টর দুটিকে যোগ করতে হবে তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ হেড টু হেড, হেড টু হেড লেখ পরে বুঝিয়ে, হেড টু হেড মাথা থেকে মাথা বা টেইল টু টেইল নিতে হবে, প্রান্ত থেকে প্রান্ত বললে বুঝবি। লেজ থেকে লেজ, মাথা থেকে মাথা। হচ্ছে বুঝলি না ব্যাপার? ভর, আচ্ছা 2 নম্বরটা লেখ, 2 নম্বরটা লিখে নে পরে বুঝছি। 2 নম্বর প্রপার্টি হচ্ছে প্রপার্টি 2, যে কোনো ভেক্টরকে লেখানো উচিত না, তাও এটা লেখাচ্ছি, তার সমান্তরাল ভাবে
মান এক রেখে স্মরণ ঘটালে, মান এক রেখে স্মরণ ঘটালে তার কোনো পরিবর্তন হয় না। তার কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয়টা মনে হয় বোঝা উচিত। যে কোনো একটা ভেক্টর আছে, তার মানটা একই রেখে তাকে ওখান থেকে যদি দূরে সরিয়ে নিয়ে যাস, তাহলে ভেক্টরটার কোনো পরিবর্তন ঘটে না। এটা সমান ভেক্টরের ডেফিনিশন আজকে বলছি। বলছে প্রথমটা কেউ বুঝিনি, হেড টু হেড, টেল টু টেল। ধর তোকে দুটো ভেক্টর যোগ করতে দিয়েছে, বললো এটা 3 ভেক্টর, এটা 4 ভেক্টর, এদের মধ্যে কোন 60 ডিগ্রি, সরি কোনটা বড় আছে, 120 ডিগ্রি। আরেকজন ছবি দিচ্ছে, এটা একটা 3 ভেক্টর, এইটা একটা 4 ভেক্টর, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। স্যার পরিবর্তনটা হেড টু হেড বা টেল টু টেল নিতে হবে। এবার এইজন এটা বললো যে স্যার এখান থেকে যে এঁকেছি দেখেন টেল টেল নিয়েছি, তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু এটাতে এটার আছে হেড, এটার আছে টেল, এটাকে এখানে ভাঙবো, ওটাকে ওখানে ভাঙবো, ওটাকে উপরে উঠাইলে, তাহলে এখন নিয়ম কি যে ডিসপ্লেস করতে পারে। তাহলে এই জিনিসটাকেই ডিসপ্লেস করে উপরে নিয়ে গেল। দেখ তো টেল টু টেল হয়ে গেল, কি হলো, এটা ছিল 3, এইটা ছিল 4, তুই এটাকে এখানে না নিয়ে ডিসপ্লেস করলি এখানে 4, বল ভেক্টরটার মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি। বুঝছিস? কেউ বলতে পারে যে স্যার আমি এইটাকে পিছনে নিয়ে আসবো, তাও এটা এটা কত ছিল 3, তাহলে যে হেড টু হেড, এটা হচ্ছে ইয়ে, এই হেডটাকে এখানে নিয়ে চলে আসছে 3, এটা 4, এটা ছিল 120 ডিগ্রি, 60 ডিগ্রি, তাও কি হতে বাধ্য, একদম মিলবেই না। বোঝা গেছে, হেড টু হেড বা টেল টু টেল নিতে হবে। পরিষ্কার হয়েছে? আর দ্বিতীয়টা তো আশা করি পরিষ্কার হয়েছে। এবার দেখ আজকে যে কোনটা বার করেছি, এবার আমরা কয়েকটা প্রবলেম করব। প্রথম প্রবলেম 1 নম্বর, 3, 4 মধ্যবর্তী কোণ কত বলা হবে না, ছবি দেখে বোঝা যাচ্ছে, মধ্যবর্তী কোণ 90 করে থাক, যোগফল কত হবে কোন দিকে, যা খুশি, আমি ফর্মুলা টর্মুলা গুলো জানতে চাই না, আমার কোন লাগবে, মান লাগবে। ওম ধান যা খুশি পাইলে দিদি বলি, 5 হলো একটা, ঠিক আছে, কোনটা বার কর, কার সাথে, কার সাথে কোনটা বলছি ভাই, থিটাটা কার সাথে, যোগফল তো এটা, এই কোনটা না এই কোনটা, যে কোনটা নিতে পারি, যে কোনটা নিতে পারি, তুই যে বলবি সেটা কোন, বুঝতে পারিস? এটা একটা 3 ভেক্টর, এটা একটা 4 ভেক্টর, সামান্তরিক আকারে আয়তক্ষেত্র হবে, যোগফলটা এটা হবে r = √3² + 4² + 2ab cos 90, cos 90 0 হবে, 3² + 4² হলো 5 হবে। বুঝছি এটার মান 5, কোনটা বার করব, ওটার সাথে নেই, অনুভূমিকের সাথে বার করতে পারি, লম্বের সাথে বার করতে পারি, যা খুশি বার করতে, 3/4 বা 4/4 করছি, তাহলে এটা হচ্ছে থিটা, হয়েছে। এবার যেহেতু সমকোণী, তাহলে ফর্মুলা লাগানোর কোনো প্রয়োজন নেই, tan θ = কি হয়, লম্ব, লম্ব কত
ভূমি, আর এটাকে যদি থিটা বলতিস বোঝা গেছে? বোঝা আছে হয়েছে। এইবার দিলাম এটা 3 এটা 4, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। 3 আর 4 মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। 120 ডিগ্রি 3 আর 4 এর মধ্যবর্তী। একই প্রশ্ন, লব্ধি কত, দিক কোন দিক? cos 120 মান অল সাইন tan cos শেখা হয়েছে কি সবার? ত্রিকোণমিতিতে মাইনাস হাফ হবে cos 120 মাইনাস হাফ cos 120 মাইনাস হাফ রে অল সাইন tan cos শিখতে হবে। ফর্মুলা আগে প্রয়োগ করে দে, রোবার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos সবই পরে আছে। স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos রুট 13 আসছে কি সবার? আসছে শ্রমিক আসছে। রুট ওভার a স্কয়ার মানে 3a স্কয়ার 9 প্লাস b স্কয়ার মানে 4a স্কয়ার 16 প্লাস 2 ইনটু 3 ইনটু 4 আর cos 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ। করলে 25 মাইনাস 12 হবে রুট 13 আছে হয়েছে। এইবার দিক কথা না রে, দিক বার কর। কেমন করে ভাঙবি? কেমন করে ভাঙবি মানে ভাঙার তো একটা হচ্ছে যে এই 13 কে সোজা দুই ভাগে ভাগ করে নে, তাও একটা করতে পারিস। আর নালে যে স্যার আমার ডাইরেক্ট ফর্মুলা। এবার ডাইরেক্ট ফর্মুলা কিভাবে করব? দেখ tan phi যেটা বার করছিলাম, tan phi কত ছিল? b sin theta divided by a plus b cos theta। এখানে কি ছিল একটু লক্ষ্য কর। দেখ phi কোণটা কার সাথে তৈরি করেছিল এটা? না, দেখ ছবি এর সাথে, যার সাথে কোণ করছে তার বিপরীতটা উপরে আসছে কিন্তু sin থিটা, থিটাটা কি ছিল? থিটা হচ্ছে b এর সাথে যে কোণটা করছে a আর b মানে যে দুটো ভেক্টরকে যোগ করছিস তাদের মধ্যবর্তী কোণ ছিল থিটা। বুঝাতে পারছি কি পারিনি? আমি যোগ করেছিলাম, চিন্তা করে দেখ a আর b, এটা a ছিল এটা b ছিল, তাদের মধ্যবর্তী কোণ কত ছিল? আর যে কোণটা বার করছি সেটা কি? ফাই। সেটা কার সাথে ছিল? উপরে ফর্মুলায় গেছে b, তাহলে যেটার সাথে কোণ করবে তার বিপরীতটা উপরে যাবে। কিন্তু সাইন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ ডিভাইডেড বাই যার সাথে কোণ করবে সেটা পরিষ্কার, তার সঙ্গে সাইন cos থাকে, প্লাস বিপরীত মানে যেটা করছি সেটা cos ইনটু cos, যার সাথে কোণ করবে তার বিপরীতটা ইনটু sin থিটা উপরে, নিচে সেইটা মানে যার সাথে কোণ করেছে সেইটা মানে বুঝলি, সেইটা মানে বুঝছিস না বুঝিস নি? যার সাথে কোণ করেছে কার সাথে, ওই জন্য এটা নিচে আছে প্লেন, তার সঙ্গে sin cos বসে প্লাস বিপরীতটা ইনটু cos হয়েছে। তাহলে আমাদের এই গল্পে যোগফল হয়েছে এটা হয়েছে। আমি বললাম বি এর সাথে কোনটা পাই, তাহলে tan phi কত হবে? a sin theta plus আমি এটা জানি না, এখানে বল 4 into root 3 না, 3 না 3 কার সাথে কোণ ধরেছি? 4 আমি ওটাকে ধরেছি 3 বল, 3 এর পরে বল, 3 into half 3 এর পরে বল sin
কত ডিগ্রি? 120 ডিভাইডেড বাই কত? 4 প্লাস 3 cos মানে ওইটা তো হচ্ছে। যদি এটাকে 5 বলতাম, যদি এটাকে 5 বলতাম তাহলেও বল 4 tan 5 ইকুয়াল 4 sin 120 ডিগ্রি একই থাকবে বাই 3 প্লাস 4 cos 120। আমার এরপরে ক্যালকুলেশন দরকার নেই, কারণ ক্যালকুলেশন করে cos 120 sin 120 পার দিয়ে দিচ্ছে। বোঝা গেছে? এই হয়ে গেল। এবার কেউ বললো যে স্যার আমার কঠিন মনে হচ্ছে, তাহলে ভাঙ, তাহলে ভেঙে দে। কি ছিল? 3 আর 4। 3 কোন দিকে ছিল? এইদিকে। 4 কোন দিকে ছিল? এইদিকে। কত কোণ? 100। আমি এটা 100। এবার 4 তেরা না সোজা? 4 কে 2 ভাগে ভাগ দিই, এদিকে একটা এদিকে একটা, বল এই কোণটা 30। বুঝতে পেরেছিস? এটা 90, তাহলে এটা 30, তাহলে এটা 30 ডিগ্রি। তাহলে এইদিকে হবে 4 cos 30। cos 30 এর মান কত? না 4 into √3/2 নিচ্ছি। এখানে হবে 4 sin 30। 4 sin 30 কত? 2। তাহলে এদিকে কত আছে? 3। এদিকে কত আছে? দুটাকে যোগ করলে কত? 5। বিপরীত দিকে আছে 1। বুঝতে পেরেছিস? তাহলে ডান দিকে থাকলো 1, আর নিচের দিকে কত থাকলো? -2। নিচের দিকেই তো বলছি 2। এদিকে কত থাকলো? এবার তুই বললি যে স্যার আমি এই কোণটা বার করলাম ফাই, তাহলে tan ফাই ইকুয়াল টু, আর কষ্ট করার দরকার নাই, y/x। y কত? 2√3 ডিভাইডেড বাই কত আছে? 1। দেখো ওটাই আছে। বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ এটা বললে বললে না, আমি প্ল্যান করছি। আমি যখন অঙ্ক করাবো, আমি যখন অঙ্ক করব, কঠিন অঙ্ক, আমি কোনোদিনও সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করব না। আমি রেজলিউশন করবো, আমি ভাঙবো। কারণ আমার কাছে x অক্ষ আর y অক্ষের থেকে সোজা আর কিছু নাই। আমার cos 120 ডিগ্রির মান জীবনে বার করতে হবে না, cos 90 জিরোই হবে। a আর b এর মধ্যে যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, একটা x অক্ষ আর একটা যদি y অক্ষ বরাবর থাকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। cos 90 কত হবে? 0। সুবিধা। tan থিটা ইকুয়াল টু, এত কষ্টকর ফর্মুলা মনে রাখার আমার কোনো প্রয়োজন নাই, y/x করলে আমি tan থিটা পেয়ে যাবো। ওর থেকে সোজা আর হতে পারে না রেজলিউশন। বুঝছিস? আমি i অক্ষ যে অক্ষ ওটা দিয়ে সমস্ত কিছু বুঝাবো। ওই জন্য তো আমি কাইনেমেটিক্স ওটা দিয়ে শিখিয়েছি। এগুলো তো তাহলে আগে পড়ে শিখেছিস সোজা সব শিখছিস? আরো সোজা করে শিখেছিস। হ্যাঁ। হ্যাঁ এখন আরো ওদের বলে এবারে সোজা বলে বলে পরিষ্কার হয়েছে না হয়নি? কিন্তু বলি না কি না আমি একটা বলে একটা করে দেই দুই পদ্ধতিতে, একটা দেই দুটা পদ্ধতিতেই কর, ঠিক আছে? একটু দুটা পদ্ধতিতেই কর। কি দেই? একটা স্যার আমি এর কোনটা দেবো কি কোনটা আমি বুঝতে পারছি কোনটা দেবো? হ্যাঁ? আমি এটা একটা বুঝতে পারছি ধর এটা 3, এটা 5, দুজনের মধ্যে কোন ধর 30 হয়েছে। তুই বলি যোগফল এটা, বললি 3 এর সাথে তার 5 গুণ করে আছে, তাহলে tan 5 কার সাথে গুণ করে আছে? তাহলে ওটা হবে না 5। sin ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? 30 বসে। সবাই ভুল করে কি জানিস? এখানে sin 5 বসে। আমরা হুকুমা তাই বলছি আমরা কথাটা বুঝতে পারলি? সবাই 5 বসে। একটা ভিডিও বানালে তো ফাই না, ওটা ছিল থিটা, ওটা কি ছিল? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? 30 বাই 3 প্লাস 5 cos। বুঝছে? আমি আর ইয়েতে যাচ্ছি না, তোদের দুটো একটা অঙ্ক দিব, এই অঙ্কটা একদম ধরে ধরে দুটা পদ্ধতিতে পাবে, ঠিক আছে? এটা 12, এটা 5, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি।
দাঁড়া এটা 5√2 এই কোণটা 45 ডিগ্রি ওটা 5√2 45 ডিগ্রি এটা 12 প্রথমে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই কর সব টোটাল পিএইচডি করবি ব্যাপারটা স্যার আমরা ভেক্টরের সামান্তরিক সূত্রতে পিএইচডি করে ফেলেছি কত হয়েছে বল দুইভাবেই করে ফেল স্যার এখানেও একই তো স্যার এটাই স্যার একই আসবে কিন্তু সুবিধা হবে রেজুলেশন এটা তো এইভাবে করলাম বুঝছালে তো বললো অনেক সোজা আর এখানে কতটা আমি করলাম তারপর এত বললেই সোজা হিসাব হয়েছে কত ওটা দেখতে হবে tan theta কে 5 plus 70 কার সাথে tan theta কোনটার সাথে কোনটা 12 আর যোগফল দুটো ভাগ দুই পদ্ধতিতেই করছিস না এক পদ্ধতি দুই নম্বরটা কর এবার হ্যাঁ পদ্ধতি শিখেছিস কোনটা বার করছিস আমার এবি লাগবে না ঠান্ডা মাথায় চিন্তা কর আমি কি বলছি রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2ab যে কোনো একটা এ যে কোনো একটা যে দুটাকে যোগ করতে হবে একটা এ একটা বি আর tan থিটা যখন বার করবি যার সাথে গুণ করবি তার বিপরীতে নিবি তুই জানিস তুই কার সাথে গুণ করবি এটা বুঝছে বুঝছে এখন এটা কি বলছে এটাকে
কোনটা ধরা তোর যেটা যদি তুই x বাই y যদি আমি বলবো y বাই x তাহলে এটা y বাই x এটা হলো y বাই x আর যদি এই বিশেষ করে y এর সাথে ধরি তাহলে বলে এই অবস্থা আর যদি আমি এটা ধরি তাহলে x বাই x 5 বাই 17 হয়ে যাচ্ছে হয়েছে কি সবার ইউপিআই হয়েছে কয়টা করিস মানে হয়নি না সাকসেস আচ্ছা এটা কোনটা টেরা বলে দুটোর মধ্যে কোনটা টেরা 5√2 ওটাকে ভাঙবি কথা বলিস না 5√2 এই বরাবর কিভাবে লাগা cos কত cos 45 এর মান 5√2 into 1/√2 √2 কেটে যাবে এদিকে কত ছিল আর কত আসলো তাহলে কত হলো এদিকে হবে 5√2 sin থিটা sin 45 কত ঘুরে ফিরে ওদিকেও 5 হবে তো হয়ে গেল সূত্রটা বুঝছি এবার √17 স্কয়ার প্লাস 5 স্কয়ার cos 90 0 হবে ধরে লাভ নেই আর tan থিটা এটা যদি থিটা হয় tan থিটা ইকুয়াল টু y বাই x y কত আর x এটা অনেক সোজা হবে এটা অনেক সোজা হবে কি বুঝা গেছে বুঝছে